নদী দখল রোধ ও বিভিন্ন সেবা খাতে অনিয়ম রোধে ঢাকা ও চট্টগ্রামে অভিযান, গুড়িয়ে দেয়া হলো দূষিত পানির কারখানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঢাকা কলকাতা মৈত্র এক্সপ্রেসের চেয়ার আসনে আদায় হচ্ছে বাড়তি ভাড়া, সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই রেল কর্তৃপক্ষের, খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। চলতি বছরের মধ্যে বিদ্যুৎ পাবে দেশের শতভাগ মানুষ, ভিডিও কনফারেন্সে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি সুযোগ খুঁজছে নিষিদ্ধ সংগঠনগুলো, প্রতিহত করার ঘোষণা ক্রিয়াশীলদের, বিভক্ত মত প্রশাসনের। এবং উৎপাদন সক্ষমতা বাড়লেও রপ্তানি বাজারে প্রত্যাশিত ক্রেতা আকর্ষণে ব্যর্থ দেশের চামড়া শিল্প, পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করার তাগিদ উদ্যোক্তাদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা। ঢাকার চারপাশের নদী অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গী চরের ইসলামবাগ এলাকা থেকে উচ্ছেদ করা শুরু হয়। এ সময় সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ সড়কের নদীর পাশ এলাকায় কয়েকটি ভবন সহ অসংখ্য স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এ নিয়ে গত 5 দিনে বিআইডব্লিউটিএ অভিযানে প্রায় 700 স্থাপনা উচ্ছেদ করা হয়। মোট 13 দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গাকে দখল মুক্ত করে তুরাগ তীরে উচ্ছেদ চালানোর কথা রয়েছে বিআইডব্লিউটিএর। উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুস সামাদ জানান, অভিযানের পর স্বল্প সময়ের মধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে উদ্ধার হওয়া জায়গায় ওয়াকওয়ে তৈরি করা হবে। আমাদের মনিটরিং টিম থাকবে যে আমরা যে উচ্ছেদ করলাম সেই উচ্ছেদটা বহাল আছে কিনা, আবার অবৈধ দখলদার বসতেছে কিনা সেটা আমরা মনিটরিং করবো নিবিড়ভাবে। নদীর তীর সীমানা সেটাকে ওয়েল প্রটেক্টেড করা, তারপরে হচ্ছে যে আমরা একটা ওয়াকওয়ে করব নদীর তীর বরাবর, এবং হচ্ছে নদীতে আমাদের মাঝে মধ্যে বাগান টাগান যেখানে জায়গা পাবো একটু নদীর তীরভূমিতে, সেখানে কোথাও কোথাও হয়তো একটু আমরা বাগান করব সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই মুহূর্তে রাজধানীর চকবাজারে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। উচ্ছেদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, এই মুহূর্তে কিন্তু বুড়িগঙ্গা পাড়ে খুবই জোরালো অভিযান চলছে, যেটি মূলত বিআইডব্লিউটিএ অভিযানটি পরিচালনা করছে, এবং এখানে কিন্তু এই ভয়াবহ যে উচ্ছেদ অভিযান চলছে এখানে কিন্তু অনেকগুলো এই মুহূর্তে এখানে আমাদের কিন্তু আপনার সাথে কথা বলতেও বেশ ব্যক্তিগত হচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাই, আমার ঠিক পিছনে আপনি দেখছেন যে বেশ কয়েকটি ইতিমধ্যে বহুতল ভবন আমরা দেখেছি, 4 তলা 5 তলা এবং একাধিক যে বিভিন্ন আধা পাকা ভবন রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। এবং এই ভবনগুলোকে বলা হয়েছে যে যেহেতু বুড়িগঙ্গা বা যেহেতু বিআইডব্লিউটিএর আইনে রয়েছে যে নদীর যে পিলার, সেই পিলারের 150 মিটারের মধ্যে কোনো স্থায়ী পাকা ভবন করা যাবে না। এখানে যেহেতু এসব ভবন করা হয়েছে সে কারণে কিন্তু সেই অপরাধে, এবং বলা হয়েছে যেহেতু 150 মিটারের মধ্যে তাদের অনুমতি না নিয়ে এসব ভবন করা হয়েছে, তো এসব ভবন অবৈধ, সেই কারণ দেখিয়ে কিন্তু এসব ভবন এখন ঘুরিয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএর উচ্ছেদ যারা অভিযান পরিচালনা করছেন। আপনি দেখছেন আমরা মূলত, আমি যদি আপনাকে বিস্তারিত বলি, আমরা এখন যে সড়কটিতে আছি এই সড়কটি হলো সদরঘাট থেকে গাবতলী যাওয়ার যে বেড়িবাঁধ সড়কটি রয়েছে, যেটি মূলত কামরাঙ্গীচর মোহাম্মদপুর এই এলাকা দিয়ে গিয়েছে। তো সেই সড়কের বাম পাশে হলো বুড়িগঙ্গা নদী, যে নদীটি ইতিমধ্যেই মরতে বসেছে বা মরেই গেছে বলা যায়, এবং ডান পাশে এই যে ভবনগুলো আপনি দেখছেন এগুলো নদীর জায়গায় করা হয়েছে, যেটি মূলত নিয়মে নেই। এবং যদিও এখন অনেক আমরা দেখেছি সব ভবনের যারা মালিক, যারা এসব ভবনে আছেন তারা বলছেন যে তাদের এই ভবনের কাগজপত্র আছে, কিংবা অনেকে এসে বলছেন তাদের স্টে অর্ডার আছে, কিন্তু বিআইডব্লিউটিএ স্পষ্ট করে বলে দিয়েছেন যে যেহেতু উচ্চ আদালত থেকে নির্দেশনা রয়েছে নদীর জায়গায় কোনো ভবন থাকতে পারবে না, সেটি হোক সরকারি, হোক আধা সরকারি, কিংবা হোক যে কোনো ধরনের প্রতিষ্ঠান, কোনো সেবা সংস্থা, কোনো ধর্মীয় উপাসনালয়। তো এটি কিন্তু তারা স্পষ্ট করে বলছেন যে যেহেতু এসব কোনো ভবন রাখা যাবে না, তাই তারা কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা দেখেছি, আপনি দেখছেন এখানে কিন্তু একটি যে 3 তলা, 1 তলা, 2 তলা, 4 তলা ভবনের ছাদ কিন্তু মুহূর্তে
উচ্ছেদ করে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু প্রচন্ড ধুলা, আপনি বুঝতেই পারছেন যে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধুলা এই মুহূর্তে এখানে রয়েছে, যেহেতু প্রতিটি ভবন ভাঙা হচ্ছে, ছাদ ভেঙে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা আপনাকে যদি একটু জানিয়ে দিই যে গত এবং প্রথম ধাপের যে অভিযানটি ছিল, এই মোট 4 দিনে ইতিমধ্যে 650 মতো ভবন কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি আরো প্রায় অর্ধশতাধিক ভবন ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। সব মিলে কিন্তু বলতেই পারি এখন 700-এরও বেশি ভবন কিন্তু বুড়িগঙ্গার দুপাশ থেকে বিএডব্লিউটি অপসারণ করেছে এবং তারা বলছেন যতদিন পর্যন্ত এই বুড়িগঙ্গা, তুরাগ এবং ধলেশ্বরী নদী দখলমুক্ত করা না হবে ততদিন পর্যন্ত তাদের এই অভিযান চলবে এবং নদীর পরিবেশ তারা যে কোনো মূল্যে ফিরিয়ে আনবে। আমার কাছ থেকে এই ছিল সবশেষ খবর। কপলা। বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিং করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাব সেখানে। এইটাই তো তাদের সাহসের দৌড় আমরা দেখতে পেলাম। এখন কালো ব্যাজটা ধারণ করুক নির্বাচনে, সেখান থেকে নির্বাচনের শোচনীয় পরাজয়ের জন্য, চরম ব্যর্থতার জন্য কালো ব্যাজ ধারণ করলে তারা ভালো, কারণ ওখান থেকে কর্মীরা এবং জনগণও জানতে পারবে কেন বিএনপি কালো ব্যাজ ধারণ করেছে। সেরকম কোনো অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ড সেটা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখানে কার ভাই, কার বোন, কার আত্মীয়, এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে কে জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য, কার জনপ্রিয়তা কতটা, কে ইলেক্টেবল, কে উইনেবল, সেটা আমরা দেখব। একটা প্রশ্ন আসছিল যে মানে এমপি বা মন্ত্রীদের আত্মীয়স্বজন কেউ উপজেলায় দলীয় নমিনেশন পাবে না এবং তাদেরকে দেওয়া হবে না, এরকম একটা কথা আছে না। এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের দল থেকে আমরা নিই, সেটা কথার কথা হতে পারে। আর এমপি মিনিস্টাররা নিজেরাই আছেন, আবার আত্মীয় স্বজনকে টানবেন কেন? কিন্তু যারা এটা নির্দিষ্ট কোনো এলাকায় ওখানকার নেতা কর্মীদের যে ইচ্ছা, তার প্রতিফলন যদি কারো পক্ষে হয়ে থাকে, যেমন আমাদের যে আমরা বলেছি উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করে প্রার্থিতার বিষয়টা চূড়ান্ত করতে হবে। এখন ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিং করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। চলতি বছরের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 6টি বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডের সংযুক্ত নতুন 9টি উপকেন্দ্র, সন্দ্বীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন এবং 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, চাহিদার সঙ্গে তাল মিলিয়েই বাস্তবায়ন করা হচ্ছে নতুন নতুন প্রকল্প। জাতীয় গ্রিডে নতুন করে যোগ হচ্ছে 1062 মেগাওয়াট বিদ্যুৎ। সবাই ভালো থাকবেন। আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারে 2018 নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যে আস্থা বিশ্বাস আমাদের উপর রেখেছেন, সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশের সার্বিক উন্নয়নের সবথেকে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ, যেটা মানুষের চাহিদা। মানুষের খাদ্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালবো, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না, এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার। আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে সাথে
মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সেই সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে। আর সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি। 12টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম, 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 9টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপ উপজেলার বিশেষায়িত বিদ্যুতায়ন। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আবারও উচ্ছেদ অভিযানের খবর। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ তৃতীয় দিনে চলছে অভিযান। সকালে নগরীর মাঝিরঘাট এলাকা থেকে পতেঙ্গা সার্কেলের ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় বেশ কিছু পাকা ও আধা পাকা দালান গুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। এরপর নগরীর সদরঘাট থেকে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পরবর্তীতে পতেঙ্গা ও তৃতীয় মোহরা এলাকায় অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। যদি 90 দিনের ভিতরে নোটিশ দিত বা উচ্ছেদ অভিযানের জন্য কোনো কিছু, আমরা স্বেচ্ছায় ভেঙে আমরা অপসারণ করতাম। যারা প্রতিবাদ করতে তাদেরকে অ্যারেস্টে অর্ডার দিতেছে, কারণ অ্যারেস্ট হতে চাই কে, চুপচাপ তাকিয়ে আছে, চোখের কান্না ছাড়া আর কিছুই নেই। আমরা প্রত্যেক মালিককে আলাদাভাবে জানিয়েছি যে আপনাদের এই স্থাপনাটা কিন্তু ভাঙা পড়বে, আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল অপসারণ করে নিন। একেবারে 98%ই কিন্তু তারা তাদের মালামাল সরিয়ে নিয়েছে এবং তাদের স্থাপনাও কিন্তু ওনারা নিজস্ব ব্যবস্থাপনায় খুলে নিয়েছেন। তো তারা যে জানতেন না বিষয়টা, এটা আসলে সঠিক নয়। এই মুহূর্তে নগরের মাঝিরঘাট এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, ধন্যবাদ অপলা। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীকে বাঁচাতে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু আমরা দেখছি সকাল থেকেই উচ্ছেদ অভিযান চলছে। আজকে সকালে মাঝিরঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। আমরা সকাল থেকেই দেখেছি জেলা প্রশাসনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি বুলডোজার দিয়ে অনেকটাই গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সকাল থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এখনো কিন্তু তা চলছে। আমরা গত 3 দিন আগে থেকে যেটি দেখেছি, সদরঘাট এলাকা থেকে কর্ণফুলী নদীকে অবৈধ দখল মুক্ত করতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যে উচ্ছেদ অভিযান চলছে তা একটির পর একটি স্থাপনা গুড়িয়ে দিয়ে কিন্তু চলছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেটি জানিয়েছে, একটি স্থাপনা গুড়িয়ে দেওয়ার পর তা পুরোপুরি এখান থেকে সরিয়ে নেওয়ার পরেই তারা কিন্তু আরেকটি স্থাপনায় যাচ্ছে। এর কারণ হচ্ছে, যদি স্থাপনাগুলো এখানে থেকে যায় এবং তারা যদি অন্যদিকে ভাঙতে যায়, আবার এখানে এসে অবৈধ দখলদাররা এখানে দখল করে নিতে পারে। সেই জায়গা থেকেই যতক্ষণ পর্যন্ত সকল সরঞ্জাম এখানে সরিয়ে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওই স্থাপনাটি থাকবে এবং সেটি সরিয়ে নেওয়ার পরে আরেকটি অবৈধ স্থাপনা ভাঙা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে আমরা দেখেছি সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, বন্দর, পুলিশ, র্যাব সবাই কিন্তু এখানে আছেন এবং সবাই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছে। এখানকার নদী গবেষকরা যেটি বলছেন, কর্ণফুলী নদীকে বাঁচাতে হলে, কর্ণফুলী নদীর প্রাণ ফিরিয়ে আনতে হলে, দেশের অর্থনীতির লাইফলাইন খেতে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হলে এই কর্ণফুলীতে যারা অবৈধভাবে দখল করে আছে সেই দখলদারদের উচ্ছেদের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিশেষ করে প্রভাবশালী একটি মহল বা কয়েকটি মহল এখানে অনেকটা সুযোগের তারা যে সদ্ব্যবহার সেটি তারা এখানে করেছেন এবং তারা এখানে যে একটি অবৈধ স্থাপনা এখানে গড়ে তুলেছেন এবং বারবার চেষ্টা করা সত্ত্বেও এই যে কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদ সেটি কিন্তু কোনোভাবেই করা সম্ভব হচ্ছিল না। সেক্ষেত্রে 2016 সালের 16ই আগস্ট হাইকোর্ট 90 দিনের মধ্যে কর্ণফুলী উচ্ছেদের নির্দেশ দিল। নানা আর্থিক জটিলতা সহ আইনি জটিলতার কারণে কিন্তু কর্ণফুলী নদীর উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে অবশেষে ভূমি মন্ত্রণালয় অর্থ ছাড়ের নিশ্চয়তা দেওয়ার পর কিন্তু 3 দিন আগে থেকে কর্ণফুলী নদীর যে উচ্ছেদ সেই উচ্ছেদ কিন্তু শুরু করা হয়েছে এবং তা কিন্তু অব্যাহত আছে। প্রথম পর্যায়ে সদরঘাট থেকে নগরীর বারিক বিল্ডিং পর্যন্ত 200টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে যেগুলো ভাঙা হবে এবং এখনো পর্যন্ত প্রায় 100-এরও বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রায় আমাদেরকে যেমন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানিয়েছে, প্রায় 4 একর জায়গা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কর্ণফুলী নদী এলাকা থেকে যে উচ্ছেদ চলছে তার সর্বশেষ খবর। অপলা, নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সিডিআর ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক,
অপলা, একদিকে যেমন কর্ণফুলী অবৈধ উচ্ছেদ করা হচ্ছে কর্ণফুলী নদীর দুই পারে, ঠিক অপরদিকে চট্টগ্রামে যে আবাসিকগুলোতে নকশা বহির্ভূত যে ভবন রয়েছে সেগুলোতে অভিযান চালাচ্ছে সিরিয়া বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা সকাল থেকে দেখেছিলাম তারা এখানে প্রায় সকাল থেকে 40টির বেশি অবৈধ স্থাপনা নকশা বহির্ভূত ভবন তারা চিহ্নিত করেছে এবং সেগুলো চিহ্নিত করে তাদের মালিকদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা যেন সেই বিষয়টি দেখা করেন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি ভবনের কিছু অংশ যে হ্যামার দিয়ে এবং যে তাদের শ্রমিক দিয়ে সেই কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে কিছু অংশ। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা যেটা জানলাম যে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে এবং এখানে একটি ভবনকে বেশ কিছু টাকা জরিমানা করার তথ্য আমরা পেয়েছি। তো এই মুহূর্তে আমার ডানে কিন্তু তারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং তারা সেই অভিযানে অংশ নিচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আলম পাশাপাশি অথরাইজ অফিসার জাকির হোসেন এবং মঞ্জুর হাসান এই অভিযানে তারা অংশ নিয়েছেন। আমরা হয়তো দেখতে পাচ্ছি যে মালিক পক্ষ রয়েছে সেই মালিক পক্ষের সাথেই তারা সেই বিষয়ে কিন্তু কথা বলছেন এবং তারা এখানে সকাল থেকেই বেশ কিছু অভিযান চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি ভবনের বেশ কিছু অংশ তারা হ্যামার দিয়ে ভেঙে দিয়েছেন এবং তারা বলছে যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এখানে অথরাইজ অফিসার জাকির হোসেন এবং সহকারী অথরাইজ অফিসার জাকির হোসেন এবং অথরাইজ অফিসার মঞ্জুর হাসান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগেও কিন্তু একটি ভবনকে জরিমানা করেছেন এবং কিছুক্ষণ আগে আরেকটি ভবন কিছু অংশ ভেঙে দিয়েছে এবং তারা বলছেন যে নিয়ম বহির্ভূত বা নকশা বহির্ভূত যে ভবনগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা অব্যাহত রাখবেন তাদের অভিযান এবং এগুলো পর্যায়ক্রমে আজকে যেহেতু কল্পলোক আবাসিকে চলছে পরবর্তীতে অন্যান্য আবাসিকে সেই অভিযান চলবে তারা জানিয়েছেন। তো তবে কল্পলোক আবাসিক আমরা জেনেছি 40টির মতো ভবন তারা চিহ্নিত করেছে যেগুলো নকশা বহির্ভূত রয়েছে আর কিছু অবৈধ স্থাপনা যেগুলো আসলে নালার উপর এবং যেগুলো বাগানের উপর কল্পলোক সেগুলো কিন্তু উচ্ছেদ করে দিয়ে স্থাপনাগুলো ভেঙে দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আজকে এই অভিযান আরও সন্ধ্যা পর্যন্ত থাকবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কল্পলোক আবাসিক থেকে সর্বশেষ তথ্য। আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সিরিয়ার ভ্রাম্যমাণ আদালত এবং তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সময় সংবাদে আরও থাকছে। দীর্ঘদিন ন্যায্য মূল্য না পাওয়ার চলতি মৌসুমেও কক্সবাজারের লবণ চাষিদের হতাশা, আলাদা বোর্ড গঠনের দাবি, মানসম্মত উৎপাদনে উৎসাহিত করছে বিসি। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা প্রতিটি চেয়ার আসনের জন্য নিজের অজান্তেই বাড়তি দিচ্ছেন 68 টাকা। টিকিটে মূল ভাড়ার হিসেব না দিয়ে বাড়তি টাকাকেই দেখানো হচ্ছে আসল ভাড়া হিসেবে। এতে না বুঝেই প্রতারিত হচ্ছেন যাত্রীরা। অতিরিক্ত টাকা কোন খাতে নেওয়া হচ্ছে তা যেমন টিকিটে উল্লেখ নেই, তেমনি তা কোথায় জমা হচ্ছে সেই বিষয়েও জানাতে পারেননি রেল কর্মকর্তা। তবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। কেবিন আর চেয়ার এই দুই ক্যাটাগরিতে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করে কমলাপুর রেল স্টেশন। কেবিন প্রতি আসন ৩,৪০০ আর চেয়ার প্রতি আসন ২,৫০০ টাকা। চেয়ার আসনের টিকিটের গায়ে লেখা হিসেব থেকে দেখা যায় ভাড়া ধরা হয়েছে ১,৬৮০ টাকা, ভ্যাট বাবদ ২৫২ টাকা আর ভ্রমণ কর বাবদ নেওয়া হচ্ছে ৫০০ টাকা। উল্লেখিত এই তিন খাতের যোগফল ২,৪৩২ টাকা হলেও টিকিটেই লেখা আছে ২৫০০ টাকা। যোগটা কিভাবে ভুল করলো আর না কি করলো এটা আমরা বুঝতে পারতেছি না। জানতে চাইছি রেল কর্তৃপক্ষের কাছে যে বাড়তি টাকাটা কোথা থেকে দেখাচ্ছে। বাড়তি টাকা নেয়ার ব্যাপারে কোনো কিছুই বলতে পারছেন না এই টিকিট বিক্রেতা। রেল ভবনে আলোচনা করলে ভালো হয়, বিষয়টা আসলে কি হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে। সপ্তাহে ৪ দিন ঢাকা কলকাতা যাত্রী বহন করে মৈত্রী এক্সপ্রেস। সেই হিসেবে বছরে চেয়ারের যাত্রী ৫৯,৯০৪ জন। প্রতি আসনে ৬৮ টাকা করে বেশি হলে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় বছরে ৪০ লাখেরও বেশি। বিপুল পরিমাণ এই টাকা কোন খাতে আদায় করা হচ্ছে কিংবা তা জমা হচ্ছে কোথায়, এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি রেলের ট্রাফিক বিভাগের পরিচালক মাহবুবুর রহমান ও মার্কেটিং বিভাগের উপপরিচালক কালীকান্ত ঘোষ। সবশেষে রেল সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেই রেগে ওঠেন। এটা নিয়ে আপনার এত উৎসাহ কেন? যে লোকটা জানতে চাচ্ছে সে নিশ্চয়ই কলকাতা যায় নিয়মিত টিকিট কাটে, সে জিজ্ঞেস করুক, আমরা বলে দেবো অনেক দিচ্ছি, আমাদের কাছে একটা ব্যাখ্যা আছে, নাহলে এটা তো সেটাই জানতে এটা আপনার জানার দরকার নেই। আপনার কোনো প্রয়োজন আছে? আপনি কি প্যাসেঞ্জার?
সচিব পরে ডেকে পাঠান রেলের অপারেশন বিভাগের উপপরিচালক মিয়া জাহানকে। তার কাছেও মেলেনি কোনো ব্যাখ্যা। কালকে একটা টাইম দিয়ে দেন ওনাকে, কালকে আসলে কিন্তু পরের দিন মিয়া জাহান কৌশলে সময় সংবাদকে এড়িয়ে যান। আর এই বিষয়টি জানাতে গেলে রেল সচিব ক্যামেরা ছাড়া তার কক্ষে ঢোকার অনুমতি দিয়ে এই প্রতিবেদককে আত্মহত্যার পরামর্শ দেন। তিনি বলছেন কোনো বিষয়ে এগুলো নিয়ে কথা বলবেন না। স্যার এখন কি করব? এখন আপনি আত্মহত্যা করেন, একটা স্টেটমেন্ট লিখে যান যে রেলের লোকরা আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে না, এই মর্মে ঘোষণা দিলাম যে এই কথা না বলার কারণে আমি আত্মহত্যা করলাম। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন রেলমন্ত্রী। এখানে যদি কোনো অনিয়ম থাকে তো অবশ্যই এটা দূর করবো আমরা। আর যদি দেখা যায় যে আমাদের এটা সঠিক ব্যাখ্যার মধ্যে আছে, তাহলে তার আপনি নিজেও তখন সন্তুষ্ট হবেন। আগামী 10 কার্যদিবসের মধ্যে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেবেন বলেও জানান রেলপথমন্ত্রী। দূর করবো আমরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দারুস সালাম এলাকায় পানির অবৈধ কারখানায় অভিযান চালাচ্ছে বিএসটিআই। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাব সেখানে। দীপ, অপলা, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী মিরপুরের দারুস সালামে এবং আপনারা জানেন যে আজকে সকাল থেকেই 7টা থেকে কিন্তু শুরু হয়েছে বিএসটিআই অনিরাপদ পানির বিরুদ্ধে অভিযান, যেটি এখনো চলছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আমরা সকাল থেকে দেখেছি যে মোহাম্মদপুর, বসিলা সহ বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেছে এবং অভিযান পরিচালনার সময় আমরা যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ যে পানির ফ্যাক্টরিগুলি রয়েছে সেগুলোতে কিন্তু ওয়াসার যে পানি রয়েছে সেই পানি কিন্তু ডাইরেক্ট যে জারগুলোতে ভরা হচ্ছে এবং পরবর্তীতে এই জারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, হাসপাতাল, বাসা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই পানিগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিএসটি এর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে নতুন নতুন পানির কারখানায়। আর 11টার থেকে তারা শুরু করে যে এর 2 থেকে 3 দিন আগে তারা যেসব জায়গায় অভিযান পরিচালনা করে গিয়েছিল সেসব জায়গা অবস্থা দেখার জন্য আমরা এখন মিরপুরের যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে কিন্তু বৃহস্পতিবার দিনে অভিযান পরিচালনা করে গিয়েছিল বিএসটিআই। কিন্তু তারা অভিযান পরিচালনা করে যাওয়ার পরপরই তারা আবার নতুন করে ব্যবসা শুরু করে। তো বিএসটি এর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা যারা একবার অভিযান করে যাওয়ার পর আবারও সেই জায়গায় অবৈধ পানির ব্যবসা শুরু করেছে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে দিয়ে যাচ্ছেন এবং এরপর যদি তারা ব্যর্থ ঘটায় সেক্ষেত্রে তারা আইনি পদক্ষেপ দিকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম নোংরা পরিবেশে এই পানির কারখানাটিতে পানি এই জারে ভরা হতো এবং যে পাইপটি আপনারা দেখছেন সেই পাইপটি দিয়ে কিন্তু ওয়াসার লাইন থেকে সরাসরি এই জারগুলোতে পানি ভরা হতো। বিএসটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত দেশবাসীর কাছে নিরাপদ পানি তারা পৌঁছাতে না পারবেন ততদিন পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং বিএসটি জেনেছে আজকে আরো বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান পরিচালনা করবেন। তখন এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু সকাল 7টা থেকে অভিযান পরিচালনা করছে বিএসটি। তারা বলছে তাদের এই ধারা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত তারা নগরবাসীর কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে না পারে। অপলা, রাজধানীর দারুস সালাম এলাকায় পানির অবৈধ কারখানায় বিএসটিআই এর চলমান অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। এদিকে উত্তরায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শফিক, অপলা, আমি এই মুহূর্তে আছি উত্তরা 6 নম্বর সেক্টরে এবং আপনি জানেন সকালবেলা আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে কিন্তু ডেসকোর পক্ষ থেকে অবৈধ যে সমস্ত বিদ্যুৎ সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। সকাল থেকে অভিযান পরিচালনা শুরু হয়েছে এবং সেই অভিযানে আমরা দেখেছি যে এই সমস্ত এলাকা, বিশেষ করে আবাসিক এলাকায় যে সমস্ত হোটেল হয়েছে এবং এই হোটেলগুলোর আবাসিক ভাবেই কিন্তু প্রথমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, পরবর্তীতে হোটেল কার্যক্রম পরিচালনা করলে সেই বিদ্যুৎ সংযোগগুলো কিন্তু বাণিজ্যিকে রূপান্তর করা হয় নাই। সেই প্রক্রিয়া যেহেতু করা হয় নাই সেই কারণেই কিন্তু এই অবৈধ যে সমস্ত সংযোগগুলো আছে সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। তো ডেসকোর একজন কর্মকর্তা আমাদের সাথে উপস্থিত আছেন এবং এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি হোটেলে গিয়েছিলাম তার সঙ্গে। তিনি কিন্তু যে বিদ্যুৎ সংযোগ ছিল যেগুলো অবৈধ সেগুলো বিচ্ছিন্ন করেছেন এবং এই যে অভিযান, সেই অভিযানটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে কি ধরনের নির্দেশনার কারণে আপনারা এই যে হোটেল এবং কয়েকটি হোটেল কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে বলেছে যে হচ্ছে তাদেরকে নোটিশ না দিয়েই কিন্তু বিচ্ছিন্ন করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আচ্ছা, জি, আসলে এখানে যেটা হয়েছে যে আবাসিক এলাকায়
বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার না করার বিষয়ে আদালতের নির্দেশনা আছে এবং সরকারেরও একটা নীতিগত সিদ্ধান্ত রয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইতিপূর্বে জাতীয় পত্রিকা, টেলিভিশন, ওয়েবসাইট সহ পত্রের মাধ্যমে গ্রাহককে নোটিশগুলো দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা আদালত থেকে স্থগিতাদেশ নেন। তবে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে, অতিক্রান্ত হওয়ার পরেই আসলে আমরা এটা করছি। তবে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তারা হয়তো বিলটা বাণিজ্যিক রেটেই দিচ্ছেন, কিন্তু বিষয়টা এমন না যে তারা আবাসিক নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুৎ ব্যবহার করছেন, আমরা সেটা নিচ্ছি না। আমরা বাণিজ্যিকভাবেই বাণিজ্যিক রেটে বিদ্যুৎ বিল নিচ্ছি, কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত এবং আদালতের নির্দেশনার কারণেই যেহেতু তাদের শুরুর যে অ্যালটমেন্ট ছিল সেটা ছিল আবাসিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এবং ওনারা এটা বাণিজ্যিকে রূপান্তর করেননি। বাণিজ্যিক রূপান্তর না করেই সেখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন। মূলত এই কারণেই অনুমোদনবিহীনভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণেই সংযোগটা বিচ্ছিন্ন করা হচ্ছে। ধন্যবাদ অপলা। আমরা শুনছিলাম যে অভিযান পরিচালনা করছেন যে কর্মকর্তার নেতৃত্বে, তিনি আসলে বলছিলেন যে আসলে মূলত যে সময় অনুমোদন নেওয়া হয় সেই অনুমোদনের সময় আসলে নতুন করে আবার অনুমোদন নিতে হবে যে এটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। সে কারণেই কিন্তু আসলে যেহেতু একটি অবৈধ হয়ে গেছে, যেহেতু তারা আবাসিক হিসেবে লাইন নিয়ে বাণিজ্যিকভাবে কাজ পরিচালনা করছে, এই কারণেই কিন্তু সেই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। তো অপলা, উত্তরা 6 নম্বর সেক্টর থেকে ডেস্কোর যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানের এই ছিল সবশেষ খবর আমার কাছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেস্ক এবং তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। সময় সংবাদে আরো থাকছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। মাশরাফি, সাকিব ও তামিমরা যাবেন বিপিএল এর পর। উপজেলা নির্বাচনে সংখ্যালঘুরা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। মার্জিনাল গরিব লোক অথবা কোনো সংখ্যালঘু গ্রুপের লোক তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, সেগুলোতে ভালোভাবে নজরদারি রাখতে হবে। আপনাদের প্রত্যেকটা ম্যাপিং করতে হবে প্রত্যেক উপজেলায় গিয়ে যে কোথায় এই পকেটগুলো আছে, যেখানে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে বাড়তি সতর্কতা অবস্থানে থাকতে হবে, যাতে তারা নির্ভয়ে বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারে। সেই পরিবেশ পরিস্থিতি যাতে থাকে সেদিকটা ভালোভাবে দেখতে হবে। ডাকসু নির্বাচনে অংশ নিতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ খুঁজছে ক্যাম্পাসের নিষিদ্ধ সংগঠনগুলো। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ধর্মভিত্তিক সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পোস্টার লাগিয়েছে জাতীয় পার্টির ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সমাজ। নির্বাচনে এই সংগঠনগুলোকে সুযোগ দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আছে বিভক্ত মত। তবে নিষিদ্ধ সংগঠনগুলোকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। ইকরাম হুসাইনের প্রতিবেদন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা মিলছে জাতীয় ছাত্র সমাজের পোস্টার, যদিও অধিকাংশ পোস্টারই ছেঁড়া। ছাত্র সমাজ হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে নিষিদ্ধ, যদিও নেতাদের দাবি নিষেধাজ্ঞার কোনো দালিলিক প্রমাণ নেই, ফলে ডাকসু নির্বাচনে অংশ নিতে চায় তারা। সরকার গঠনে, দেশ গঠনে যদি হোসেন মোহাম্মদ এরশাদের প্রয়োজন হয়, তাহলে তার ছাত্র সংগঠন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল রাজনীতি কেন করতে পারবে না? অবশ্যই আমরা আমাদের অধিকার আদায় যদি ব্যর্থ হই, আমরা অবশ্যই উচ্চ আদালতে শরণাপন্ন হব। পরিবেশ পরিষদের মাধ্যমে ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ হলেও সম্প্রতি ক্যাম্পাসে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা। ক্রিয়াশীল সংগঠনগুলো এর প্রতিবাদ জানালেও ছাত্র সংগঠনটির দাবি ডাকসু নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই। সাংবিধানিক ভিত্তিতে আমাদেরকে নিষিদ্ধ করবে বা সংগঠনকে নিষিদ্ধ করবে সেটা কোনো ভিত্তি নাই। তবে ছাত্রলীগ সহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন বলছে নিষিদ্ধ দলগুলোকে প্রতিহত করবেন তারা। ছাত্র সমাজকে তখনকার সময়ে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, যেহেতু নিষিদ্ধ রয়েছে সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের এই আঙিনায় যাতে কোনো ধরনের কার্যক্রম না চালাতে পারে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো ভূমিকা পালন করতে হবে। ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাম্পাসের সবগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেতু বন্ধনের জন্য গড়ে উঠেছিল পরিবেশ পরিষদ। মূলত তখন থেকে এই ক্যাম্পাসে নিষিদ্ধ জাতীয় ছাত্র সমাজ ও ধর্মভিত্তিক সংগঠনগুলো। এবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আবারও তৎপর হয়ে উঠেছে এই সংগঠনগুলো। তবে তাদের সুযোগ দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসেছে দুই রকম বক্তব্য। ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা, তাদের সাথে ঐক্যমত্য পোষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এই ধর্মভিত্তিক ছাত্র সংগঠন, জাতীয় পার্টি, এইটাও আসলে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো শিক্ষার্থী ডাকসুতে নির্বাচনে ভোট দিতে পারবে, প্রার্থী হবে। নিষেধাজ্ঞা তো ছাত্রদের জন্য নিষেধাজ্ঞা থাকবে কেন? তার সাংগঠনিক পরিচয় কি, সেই দায়িত্ব তার। এই দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়ের না, এই দায়িত্ব তো আমাদের না। নির্বাচন সামনে রেখে নিষিদ্ধ সংগঠন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার দাবি জানিয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। নানা পরিকল্পনা আর উদ্যোগে উৎপাদন সক্ষমতা বেড়েছে দেশের চামড়া শিল্পের। তবে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় রপ্তানি বাজারে সুবিধা হচ্ছে না, তৈরি হচ্ছে না উচ্চ ও মধ্যম আয়ের ভোক্তা। উদ্যোক্তারা বলছেন, কমপ্লায়েন্স বাধা পার হতে পারলে বর্তমান রপ্তানি দিয়ে দ্বিগুণ আয় করা সম্ভব। কামরুল হাসান সবুজের প্রতিবেদন। শিল্প স্থানান্তরে কয়েক বছর ধরে চলতে থাকা জটিলতা আর নতুন করে কারখানা স্থাপনে পুঁজির স্বল্পতা, এমন নানা সংকটের মধ্যেও উদ্যোক্তাদের দাবি উৎপাদন সক্ষমতা বেড়েছে সাভারের নতুন চামড়া শিল্প নগরীতে। কিন্তু গেল কয়েক বছরের পরিসংখ্যান বলছে দিন দিন পিছিয়ে পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রপ্তানি খাত। ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 3 বছরের ব্যবধানে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় কমেছে অর্ধেকের বেশি। গেল অর্থ বছর থেকে নেতিবাচক প্রবৃদ্ধির পথে হাঁটছে চামড়াজাত পণ্যের রপ্তানিও। এমন সংকটের মধ্যে শুধুমাত্র জুতা শিল্পের ওপর দাঁড়িয়ে আছে এ খাতের ইতিবাচক প্রবৃদ্ধি। তবে এর প্রায় সবটুকু কাঁচামাল আসে বিদেশ থেকে। উদ্যোক্তারা জানালেন, পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পাল্টাবে না এ খাতের গতিপথ। কমপ্লেক্স ফ্যাক্টরি না হওয়ার কারণে মধ্য আয়ের এবং উচ্চ মধ্যবিত্ত আয়ের মার্কেটে ঢুকতে পারছি না। ব্র্যান্ড ভ্যালুতে যখনই যাব তখন প্রাইস ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। 1 বিলিয়নকে 2 বিলিয়নে উন্নত করতে পারবো যদি আমাদের এই কমপ্লায়েন্স ইস্যুগুলো আমরা যত দ্রুত সম্পন্ন করতে পারি। সেই সঙ্গে এ খাতের উন্নয়নে যুগোপযোগী নতুন উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা। যেহেতু এটা জব ক্রিয়েশনের শিল্প, কাজেই সুযোগ সুবিধা এখানে দিতেই হবে। দীর্ঘমেয়াদী না হলে, শর্ট টার্ম করলে দেখা গেল 3 বছর পরে লোন আর রিপেমেন্ট করতে পারছি না করলেই খেলাপি হয়ে যাচ্ছে, তখন অন্য ব্যাংকও আমাকে কোনো সাহায্য করছে না। শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকার পাওয়া এই শিল্পের বর্তমান নাজুক অবস্থা কাটিয়ে উঠতে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। রানা প্লাজা পরবর্তীকালে গার্মেন্টস খাতে যেরকম সংস্কার করা হয়েছে খুব জটিলভাবে, জোরালোভাবে, সেরকম ধরনের সংস্কার পরিবেশগত মানদণ্ডে চামড়া খাতের জন্য নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা শুধুমাত্র নিজেদের উৎপাদন না, আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক বিনিয়োগও এখানে আকর্ষণ করতে পারবো। নতুন শিল্পনগরীতে জমির নিবন্ধন নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে যে টানাপোড়েন চলছে তা দ্রুত নিরসন করা দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য মূল্য না পাওয়ায় চলতি মৌসুমে হতাশা নিয়ে লবণ চাষ শুরু করেছেন কক্সবাজারের চাষিরা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে আলাদা বোর্ড গঠনের দাবি সংশ্লিষ্টদের। বেসিক কর্মকর্তা বলছেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ও মানসম্মত লবণ উৎপাদনে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজারের উপকূলবর্তী লবণ মাঠ, হাজার হাজার একর জমিতে চাষিরা সমুদ্রের লবণাক্ত পানি জমিয়ে তাতে সূর্যের তাপ দিচ্ছে। এতে পানি শুকিয়ে তৈরি হচ্ছে লবণ। চলতি মৌসুমে কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফে 60,000 একর জমিতে 55,000-এর বেশি চাষি এখন লবণ উৎপাদনে ব্যস্ত। তবে চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে মাঠ থেকে উঠে আসা লবণে দেশের চাহিদা পূরণ সম্ভব। কিন্তু এখন তাদের যত ভয় লবণের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। লবণ যথেষ্ট পরিমাণ উঠতেছে, কিন্তু লবণের রেটটা কিন্তু আমরা ঠিকমতো পাচ্ছি না। পানি খরচা, মানুষ, জমিন খরচা, এগুলো সব মিলিয়ে আমাদের পরে যে এখন 650 টাকা, এখন আমরা পাই 650 টাকা, আমাদের কেমনি পোষায়। এখন ধানের দাম তো নির্ধারিত করে দিচ্ছে, আমাদের লবণের দাম তখন নির্ধারিত করে দিচ্ছে না। কষ্ট করে লবণের দাম না হলে আমরা কিভাবে চাষ করবো লবণের। প্রতি বছর লবণের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় থাকেন কক্সবাজার উপকূলের চাষিরা। এ অবস্থায় ন্যায্য মূল্য নিশ্চিতে লবণ বোর্ড গঠনের দাবি জানালেন লবণ চাষী কল্যাণ সমিতির এ নেতা। লবণ বোর্ড গঠন করে অতি সহসায় বোর্ডের কার্যালয় কক্সবাজার জেলায় হতে হবে। তারপরে আমাদের লবণের ব্যাপারে যে দাবি দেওয়া আলোচনার মাধ্যমে সঠিক আমরা মূল্যায়ন পাবো। তবে বিসিকের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, মানসম্মত লবণ উৎপাদনে চাষিদের উৎসাহিত করার পাশাপাশি লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। ন্যায্য মূল্য আসলে কৃষকরা পায় না, কারণ তারা বাংলাদেশের যে প্রোডাকশন প্রসেস, এই প্রসেসে তারা 2 দিন বা 3 দিনের জায়গায় যে লবণ নেওয়ার কথা, তারা অনেক সময় মানে পেটের তাগিদে বা প্রয়োজনের তাগিদে তারা যেদিন লবণ
ফুটে সেদিনই তুলে নেয়, যার ফলে সেটা পরিপক্ক হওয়ার সুযোগ পায় না। বিসিকের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে দেশের লবণের লক্ষ্যমাত্রা 18 লাখ মেট্রিক টন ধরা হলেও চাহিদা রয়েছে 16,57,000 মেট্রিক টন। সময় সংবাদ, কক্সবাজার। খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। মাশরাফি, সাকিব ও তামিমরা যাবেন বিপিএল এর ফাইনালের পর। আজ দুপুর 12:30টার ফ্লাইটে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে। এ সময় হেড কোচ স্টিভ রোস জানান, কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে। এদিকে নিউজিল্যান্ড সফরকে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাব্বির রহমান। এছাড়া পেস বান্ধব উইকেটে সাফল্য পাওয়া স্পিনারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, এমনটাই বলছেন মিরাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নদী দখল রোধ ও বিভিন্ন সেবা খাতে অনিয়ম রোধে ঢাকা ও চট্টগ্রামে অভিযান। গুড়িয়ে দেয়া হলো দূষিত পানির কারখানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের চেয়ার আসনে আদায় হচ্ছে বাড়তি ভাড়া। সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই রেল কর্তৃপক্ষের, খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। চলতি বছরের মধ্যে বিদ্যুৎ পাবে দেশের শতভাগ মানুষ। ভিডিও কনফারেন্সে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতির সুযোগ খুঁজছে নিষিদ্ধ সংগঠনগুলো। প্রতিহত করার ঘোষণা ক্রিয়াশীলদের, বিভক্ত মত প্রশাসনের। এবং উৎপাদন সক্ষমতা বাড়লেও রপ্তানি বাজারে প্রত্যাশিত ক্রেতা আকর্ষণে ব্যর্থ দেশের চামড়া শিল্প। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করার তাগিদ উদ্যোক্তাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।